What now? কয়েক বছর ধরে বাংলাদেশের ডিফেন্স ক্লাবগুলোতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশ কোন দেশ থেকে এমআরসিএ, অ্যাটাক হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম কিনতে যাচ্ছে এবং বাংলাদেশের সামরিক কূটনীতি কোন দিকে এগুচ্ছে। এখন এই প্রশ্নের উত্তর যতখানি না জটিল তার চেয়ে বেশি স্পর্শকাতর। এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় আনতে হবে। বাংলাদেশ সামরিক শক্তিতে খুব বেশি শক্তিশালীও নয়, আবার দুর্বলও নয়। বাংলাদেশ বরাবরই তার সামরিক নীতিতে মধ্যপন্থা অবলম্বন করে আসছে। বাংলাদেশের বিদেশ নীতির মূলমন্ত্র হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। তারই ধারাবাহিকতায় রক্ষণাত্মক সামরিক নীতির কারণেই বাংলাদেশে সামরিক শিল্পের বিকাশ ঘটেনি। বর্তমানে বাংলাদেশে সামরিক শিল্প বলতে যা বোঝায় তার পরিধি সীমিত আকারের এবং তা অনেকটা প্রয়োজনের বিপরীতে সীমিত যোগান দেওয়ার মতো। সাম্প্রতিককালে বাংলাদেশ যেভাবে ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে তাতে বাংলাদেশের সামরিক শিল্পের ভবিষ্যৎ ক্রমশই উজ্জ্বল হচ্ছে। বিশ্বের প্রধান যুদ্ধ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যেভাবে বাণিজ্যিক বিনিয়োগের জন্য এগিয়ে আসছে তাতে বাংলাদেশের অর্থনীতিতে নতুন ফ্যাক্টর হতে চলেছে সামরিক শিল্পে এমন বাণিজ্যিক বিনিয়োগ। বিশ্বখ্যাত যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো তাদের বাণিজ্যের পরিমাণ বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে। তারই আওতায় 2023 সাল নাগাদ প্রায় $100 বিলিয়ন সমরাস্ত্র ও সিভিল ইকুইপমেন্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। এরই অংশ হিসেবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তাদের ব্যবসা বাড়াতে বাংলাদেশ সহ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় তাদের আঞ্চলিক অফিস ও ফ্যাসিলিটি প্লান্ট স্থাপন করতে চলেছে। উল্লেখ্য যে বাংলাদেশ ইতালির লিওনার্দো ডিফেন্স কোম্পানির অন্যতম বড় ক্রেতা। সম্প্রতি বাংলাদেশ লিওনার্দো থেকে সামরিক ড্রোন ও রাডার ক্রয় করেছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান ক্রয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে সৌদি আরব বাংলাদেশের এভিয়েশন শিল্প খাতে $5 বিলিয়ন যে বিনিয়োগ নিয়ে আসছে তা দেশের ইতিহাসের জন্য বিরাট মাইলফলক বটে। সৌদি আরবের একমাত্র এয়ারক্রাফট রিপেয়ারিং ও মেইনটেনেন্স কোম্পানি আল সালাম এরোস্পেসের মাধ্যমে এই বিনিয়োগ আসতে চলেছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরে বেসামরিক ও সামরিক বিমানের এমআরও প্লান্ট নির্মাণ করতে যাচ্ছে তারা। আল সালাম এরোস্পেস মূলত একটি বোয়িং জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, যার মালিকানা যৌথভাবে সৌদি আরব সরকার ও বোয়িং এর হাতে রয়েছে। এখন আরবদের শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের দৌড় কতখানি তা আমরা সবাই জানি। তেলের অঢেল টাকায় বিদেশি মেধা কিনে বিদেশি শ্রমিক দিয়ে কাজ করানো আরবরা আর যাই হোক কখনোই এমন প্রযুক্তি নির্ভর কাজে সরাসরি অবদান রাখার যোগ্যতা রাখে না। আল সালাম এরোস্পেস কোম্পানিতে কাগজে কলমে সৌদি আরব সরকার বোয়িংয়ের অংশীদার হলেও সৌদি আরব যে টাকা ছাড়া আর কোনো প্রযুক্তিগত সহায়তা বা দক্ষতা দিয়ে সহায়তা করে না বা করার ক্ষমতা রাখে না তা সবাই জানে। বলা যায় এক্ষেত্রে বোয়িং মূলত আল সালাম এরোস্পেসের মতো প্রতিষ্ঠান চালাচ্ছে। এখানে উল্লেখ্য যে বোয়িং আল সালাম এরোস্পেস কোম্পানির 60% শেয়ারের মালিক। এখন লালমনিরহাট বিমানবন্দরে এভিয়েশন ইন্ডাস্ট্রি খাতে আল সালাম বা সামি যেই ব্যানারেই বিনিয়োগ আসুক না কেন তার পিছনে সরাসরি জড়িত রয়েছে বোয়িং। বাংলাদেশের এভিয়েশন শিল্পে আমেরিকান জায়ান্ট বোয়িংয়ের এই পরোক্ষ বিনিয়োগ বাংলাদেশের ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। এখন বোয়িং বাংলাদেশের প্রেক্ষাপটে কতখানি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে ও কী পরিমাণ প্রভাব বিস্তার করে তার ধারণা পেতে হলে আমাদেরকে আগে বাংলাদেশের সিভিল এভিয়েশনের দিকে তাকাতে হবে। এতদিন পর্যন্ত বাংলাদেশের সামরিক খাতে মার্কিন কোম্পানি বোয়িং এর সম্পৃক্ততার কথা শোনা না গেলেও বাংলাদেশের সিভিল এভিয়েশন খাতের সাথে বোয়িং নামটি বেশ ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের সকল এয়ারলাইন্স তাদের জেট বহরে শুধুমাত্র বোয়িং এর উড়োজাহাজ ব্যবহার করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে বোয়িং এর সম্পর্ক যতখানি না ক্রেতা বিক্রেতার তার চেয়ে বেশি কৌশলগত। এই সম্পর্কের সূচনা হয় 2008 সালে যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নেয়। ইউরোপিয়ান বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস
মোট 8টি বিমান তুলনামূলক কম দামে বিক্রয়ের প্রস্তাব দেওয়ার পরও বিমান সে প্রস্তাবে সাড়া দেয়নি। বিমান তুলনামূলক বেশি দামেই বোয়িং এর সাথে চুক্তি করে। এর কারণ হচ্ছে বোয়িং তখন প্রস্তাব দেয় যে বিমান যদি বোয়িং থেকে উড়োজাহাজ ক্রয় করে তাহলে বোয়িং 2006 সালে বন্ধ হয়ে যাওয়া নিউ ইয়র্ক রুট পুনরুদ্ধার ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সহায়তা করবে। এখন বোয়িং এর প্রস্তাবের উপর ভিত্তি করেই বিমান মোট 10টি উড়োজাহাজ ক্রয় করে। কিন্তু মজার প্রশ্ন হচ্ছে আমেরিকার সিভিল এভিয়েশন অথরিটি FAA ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো যেখানে বাংলাদেশের সিভিল এভিয়েশন ও এয়ারলাইন্সগুলোর উপর বিধিনিষেধ আরোপ করেছে, সেখানে একটা উড়োজাহাজ নির্মাণকারী সংস্থা কিভাবে তাদের প্রভাবিত করবে। বোয়িং যতখানি না ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার চেয়ে বেশি মার্কিন রাজনৈতিক হাতিয়ার। শুধুমাত্র নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমেরিকা বোয়িং এর মতো প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে আসছে। পৃথিবীতে বোয়িং এর বিকল্প অনেক ক্ষেত্রে প্রায় নেই বললেই চলে। অন্যদিকে বোয়িং এর বার্ষিক বাণিজ্য $100 বিলিয়ন বেশি, যা মার্কিন অর্থনীতিতে সরাসরি অবদান রাখছে। তাই বোয়িং এর মতো কোম্পানিগুলোর মাধ্যমে আমেরিকা নৈতিক অনৈতিক বহু সুবিধা নিয়ে আসছে। ঘটনা এমন নয় যে ইউরোপিয়ান এয়ারবাস থেকে এয়ারক্রাফট কিনলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমেরিকায় ফ্লাইট অপারেট করতে পারত না। অবশ্যই পারত, তবে বোয়িং এর প্রস্তাবকে আমলে নিয়ে সব দিক বিবেচনায় এয়ারক্রাফট কেনা হয় বোয়িং থেকে। তবে আজ 2020 সালে এসেও বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট আর চালু হয়নি, আর বোয়িং এর সেই আশ্বাসেরও বাস্তবায়ন হয়নি। 2008 থেকে 2020 সাল, এরই মধ্যে প্রায় 12 বছর পার হয়ে গেলেও বিমানের জন্য আমেরিকার দরজা খুলেনি, আর নিকট ভবিষ্যতেও খুলছে না যদি না বিমান তথা সরকার সাড়া না দেয়। অনেক বিশ্লেষকের জোরালো দাবি রয়েছে যে বাংলাদেশের এয়ারলাইন্সগুলো তখনই মার্কিন যুক্তরাষ্ট্র ও ট্রান্স আটলান্টিক রুটে সরাসরি বিমান চলাচল শুরু করতে পারবে যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধ সরঞ্জাম ও আরও বেশি বেসামরিক বিমান ক্রয় করবে। বিশ্লেষকদের এমন দাবির কিছুটা সত্যতা পাওয়া যায় বিমানের সাম্প্রতিক কর্মকাণ্ডে। নিউ ইয়র্ক ফ্লাইট চালু না হলেও গত এক যুগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িং এর সম্পর্ক এগিয়েছে বহুদূর। বোয়িং আর বিমান কতখানি ঘনিষ্ঠ, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে। বর্তমান সম্পর্কের ধারা অব্যাহত থাকলে আগামী 2040 সাল নাগাদ বাংলাদেশের সিভিল এভিয়েশন ইন্ডাস্ট্রি একচেটিয়া বোয়িং এর দখলে থাকবে। অন্যদিকে বোয়িং থেকে প্রাথমিকভাবে 22টি উড়োজাহাজ অর্ডার করার ড্রাফট রেডি করা হয়েছে, তবে চলমান করোনা সংকটের কারণে অর্ডার প্রক্রিয়া 2022 সাল অবধি পেছাতে পারে। গত 30 সেপ্টেম্বর বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বিমান চলাচলে সমঝোতামূলক চুক্তি স্বাক্ষর হলেও যতদিন না বাংলাদেশ FAA এর তালিকায় ক্যাটাগরি 1-এ উন্নীত হচ্ছে ততদিন বাংলাদেশের নিউ ইয়র্ক যাত্রা সম্ভব নয়। মার্কিন সিভিল এভিয়েশন অথরিটি FAA এর ক্যাটাগরি 1 লিস্টে জায়গা পেতে হলে বাংলাদেশকে অনেক কাজ করতে হবে। তার মধ্যে বিমানবন্দরে মার্কিন ফ্লাইটগুলোতে নিরাপত্তা নিশ্চিত, বিমানবন্দর ও উড়োজাহাজের অভ্যন্তরে মার্কিন স্বার্থ যথাযথভাবে রক্ষা করার মতো স্পর্শকাতর বিষয় রয়েছে। এখন মার্কিন স্বার্থের কথা যখন বলা হয় তখন স্বাভাবিকভাবেই মার্কিন নিরাপত্তা সংস্থার জড়িত হওয়ার বিষয়টি আপনা আপনি সামনে চলে আসে। মার্কিন নিরাপত্তা সংস্থার জড়িত হওয়া মানে এর সাথে বাংলাদেশের নিরাপত্তা বিভাগও জড়িয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী 2030 সাল নাগাদ বিমান বাংলাদেশের বহরে 50টি উড়োজাহাজ সংযোজনের যে উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছেন তার প্রায় সবটাই যে বোয়িং থেকে আসবে তা পুরোপুরি নিশ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী অনেকদিন ধরেই বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ সামরিক ও বেসামরিক বিমানের MRO ফ্যাসিলিটি স্থাপনের বিষয়ে জোর দিচ্ছিলেন। এবার আল সালাম তথা বোয়িং এর এই MRO খাতে আসন্ন বিনিয়োগ নিঃসন্দেহে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি বদলে দিতে চলেছে। অবশেষে কাজের কথায় আসা যাক।
এতক্ষণ বাংলাদেশের সিভিল এভিয়েশন নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বোয়িং এর এই বিনিয়োগ কতখানি তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে তা সম্বন্ধে একটা ধারণা পাওয়া। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে বোয়িং এর এই বাণিজ্যিক বিনিয়োগ বাংলাদেশের সামরিক ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে। এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের পার্টনারশিপে সরকারি পর্যায়ে বিনিয়োগ হবে এই এমআরও প্ল্যান্টে। লালমনিরহাটে আল সালাম এরোস্পেসের এই বাণিজ্যিক এমআরও প্ল্যান্ট পরিচালিত হবে বাংলাদেশ বিমান বাহিনী ও সৌদি আরব কর্তৃপক্ষের মাধ্যমে। সুতরাং এই প্রকল্পে সরাসরি জড়িত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। রিয়াদ ভিত্তিক আল সালাম এরোস্পেসের এমআরও প্ল্যান্ট মূলত পুরোদস্তুর স্বয়ংসম্পূর্ণ বোয়িং ও ন্যাটো স্ট্যান্ডার্ড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ফ্যাসিলিটি। সকল ধরনের বোয়িং সিভিল এয়ারক্রাফট সহ F-15, C-130, অ্যাপাচি হেলিকপ্টার সহ অন্যান্য মার্কিন সামরিক বিমান ও যুদ্ধ বিমানের ফুল এমআরও ও আপগ্রেডেশন ফ্যাসিলিটি দিচ্ছে তারা। অন্যদিকে ব্রিটিশ BAE সিস্টেমের সাথে আল ইয়ামামাহ ডিলের আওতায় ইউরোফাইটার টাইফুন, প্যানভিয়ার টর্নেডো, ব্রিটিশ হক এয়ারক্রাফট সহ বিভিন্ন ন্যাটো যুদ্ধ বিমান ও সামরিক বিমানের এমআরও ফ্যাসিলিটি দিচ্ছে আল সালাম এরোস্পেস। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ফ্লিটকে ফ্যাসিলিটি অ্যাক্সেস দিচ্ছে আল সালাম এরোস্পেস। অতএব এমন একটি সংস্থার সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সরাসরি যুক্ত হওয়া মানে বাংলাদেশ বিমান বাহিনী সরাসরি মার্কিন ও ন্যাটো স্ট্যান্ডার্ড টেকনোলজি অ্যাক্সেস করতে পারবে। এখানে একটি বড় প্রশ্ন রয়েছে যে আল সালাম যদি বাংলাদেশে সামরিক বিমানের এমআরও প্ল্যান্ট স্থাপন করে তাহলে তাদের ব্যবহারকারী কে হবে? বাংলাদেশ তো বরাবরই রাশিয়ান ও চাইনিজ এয়ারক্রাফট ব্যবহার করে। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী মূলত রাশিয়া ও নিজস্ব ফ্যাসিলিটি নির্ভর। নেপাল ভুটানের নিজস্ব বিমান বাহিনী নেই। মিয়ানমার কোনো কালেই ন্যাটো অ্যাক্সেস পাবে না। অন্যদিকে পাকিস্তান তাদের F-16 ফ্লিটের জন্য তুরস্কের উপর নির্ভরশীল। তাছাড়া ভারতের মতো বড় দেশকে পাশ কাটিয়ে আল সালাম বাংলাদেশে ইনভেস্ট করতে চলেছে। তার মানে বাংলাদেশ কি সামনের দিনগুলোতে ন্যাটোমুখী পথে হাঁটতে চলেছে? বাংলাদেশে বোয়িং এর আল সালাম প্ল্যান্ট যে বিশাল আকৃতির হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের প্রায় 60 থেকে 70টি বেসামরিক উড়োজাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণ সহ এশিয়ার দেশগুলোকে এমআরও ফ্যাসিলিটি সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়েই নির্মিত হতে যাচ্ছে এই এমআরও প্ল্যান্ট। অন্যদিকে আল সালাম এরোস্পেসের এমআরও প্ল্যান্ট যেহেতু সামরিক বিমানের এমআরও সুবিধাও দিতে যাচ্ছে, তাই আমাদের বিমান বাহিনী ঘরের ফ্যাসিলিটির সুবিধা উপেক্ষা করে রাশিয়া বা চায়নামুখী হবে কি? অন্যদিকে ইতালির ডিফেন্স জায়ান্ট লিওনার্দো বাংলাদেশে অফিস ও ফ্যাসিলিটি প্ল্যান্ট স্থাপন করার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় যে ব্যবসায় বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন এখানেও একই প্রশ্ন করতে হচ্ছে যে বাংলাদেশের মাধ্যমে কোন বাজারকে টার্গেট করতে চলেছে লিওনার্দো? ভারতে 2014 সাল থেকেই নিষিদ্ধ রয়েছে লিওনার্দো। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া সেই নিষেধাজ্ঞার আওতায় ভারতে কোনো ডিফেন্স টেন্ডারে অংশ নিতে পারে না লিওনার্দো। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ক্ষুদ্র অর্থনীতির দেশ হওয়ায় লিওনার্দোর ক্রেতা হওয়া তাদের পক্ষে অনেক ক্ষেত্রেই অসম্ভব। মিয়ানমার যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, তাই মিয়ানমার লিওনার্দোর সাথে সরাসরি জড়িত হতে পারবে না। অন্যদিকে পাকিস্তান যেভাবে ইউরোপ ও আমেরিকা থেকে দূরে সরে আসছে, তাতে পাকিস্তানের লিওনার্দো কোম্পানির উল্লেখযোগ্য ক্রেতা হওয়ার সম্ভাবনা নেই। বাকি রইল বাংলাদেশ। আর মধ্যপ্রাচ্যে আল সালাম এরোস্পেসের মতো প্রতিষ্ঠান বা থাইল্যান্ডের লিওনার্দো অফিসের মাধ্যমেই দক্ষিণ এশিয়ার বিজনেস স্ট্র্যাটেজি বা ফ্যাসিলিটি কভার করা সম্ভব। তাহলে বাংলাদেশে অফিস ও ফ্যাসিলিটি প্ল্যান্ট স্থাপনের উদ্দেশ্য কী? তাহলে কি বাংলাদেশের ডিফেন্স মার্কেটে ঢুকতে চলেছে লিওনার্দো, নাকি বাংলাদেশ লিওনার্দোর বড় ও গুরুত্বপূর্ণ ক্রেতা হতে চলেছে? এছাড়া ব্রিটিশ এয়ারক্রাফট ইজেকশন সিস্টেম কোম্পানি
মার্টিন বেকার বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে যাচ্ছে। মার্টিন বেকার মূলত একটি ন্যাটো স্ট্যান্ডার্ড এভিয়েশন সেফটি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি, যারা ন্যাটো স্ট্যান্ডার্ড এয়ারক্রাফটের জন্য বিভিন্ন ধরনের সেফটি ইকুইপমেন্ট নির্মাণ করে আসছে। অনেকে মনে প্রাণে বিশ্বাস করেন যে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়া থেকে এমআরসিএ কিনবে বা কিনেছে। এর রেফারেন্স হিসেবে উইকিপিডিয়া ও অন্যান্য জার্নালের রেফারেন্স দিচ্ছেন তারা। অনেকে আবার এই যুক্তি দিচ্ছেন যে আমরা যেহেতু রাশিয়ান ও চাইনিজ ইকুইপমেন্ট ব্যবহার করে আসছি, তাই বাংলাদেশের সম্ভাব্য এমআরসিএ রাশিয়া থেকেই আসবে। আসলে সাধারণ জনগণের জায়গা থেকে এমন দাবি কতখানি সত্যি? ইটস নট ট্রু অ্যান্ড নট ভেরি ট্রু। বাংলাদেশ পাকিস্তান বা ভারতের মতো সামরিকভাবে উচ্চাভিলাষী দেশ নয়। বাংলাদেশের নির্দিষ্ট কোনো সামরিক সহযোগী নেই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সামরিক নীতির ওপর অনেকাংশে প্রভাব বিস্তার করে। 2017 সালের রোহিঙ্গা সংকটের পর থেকেই বাংলাদেশের সামরিক বাহিনীর রাশিয়া থেকে সরে আসার স্পষ্ট প্রবণতা দেখা যায়। এর বিপরীতে যুদ্ধবিমান, সামরিক সরঞ্জাম, হেলিকপ্টার, ড্রোন সবকিছু ঘিরে কেবল পশ্চিমমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একটা দেশের সামরিক নীতি ও পররাষ্ট্রনীতি অত্যন্ত গোপনীয় ব্যাপার, কারণ দুটোই কৌশলগত বিষয়। আমরা কেবল 2 আর 2 4 মেলাতে পারি শুধু। অনেকে বলেন বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার ইয়াক 130 অপারেট করে বলেই পশ্চিমা জেট আসার সুযোগ নেই। তবে আসলেই কি তাই? আমাদের ইয়াক 130 এয়ারক্রাফটগুলোকে ককপিট কাস্টমাইজ আর অপারেটিং সিস্টেম আপগ্রেড করার মাধ্যমে সেগুলোকে লিওনার্দোর এরমাচি M346 জেটে রূপান্তর করা সম্ভব। কারণ ইয়াক 130 আর এরমাচি M346 মূলত রাশিয়ার ইয়াকলোভ আর ইতালির এরমাচির যৌথভাবে ডেভেলপড করা যুদ্ধবিমান। পরে দুই পক্ষ আলাদা হয়ে গেলেও স্ট্রাকচারাল ডিজাইন ও অন্যান্য ফিচার একই রয়ে যায়। লিওনার্দো যেহেতু বাংলাদেশের জন্য একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, তাই বাংলাদেশ বিমান বাহিনী চাইলেই লিওনার্দোর সহায়তায় এগুলোকে ওয়েস্টার্ন কনফিগারেশনে কনভার্ট করতে পারে। বাংলাদেশ যদি সত্যি রাশিয়া থেকে এয়ারক্রাফট কিনত, তাহলে 2017 থেকে আজ 2020-এর শেষ, এতদিনের যুদ্ধবিমান হাতে পেয়ে যেত। একটা জায়গায় মানব বসতি না দেখে যেমন হাট বাজার বসে না, তেমনি বাংলাদেশের ডিফেন্স খাতে জড়িত হওয়ার জোরালো সম্ভাবনা না থাকলে বাংলাদেশে পশ্চিমা ইন্ডাস্ট্রির বিনিয়োগ আসতো না। এমআরসিএ কোথা থেকে আসবে সেটা না জানলেও বাংলাদেশের সামরিক শিল্প যে পশ্চিমা তথা ন্যাটো স্ট্যান্ডার্ড হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে কি এবার কানের টানে মাথা আসতে চলেছে? বাংলাদেশের অনেক ডিফেন্স লাভাররা জানেন যে এমআরসিএ হিসেবে ইউরোফাইটার টাইফুনের কথাই উচ্চারিত হচ্ছে বিভিন্ন সূত্রে। আল সালাম এরোস্পেস আর লিওনার্দো এই দুই আসন্ন বিনিয়োগকারীর সাথেও ইউরোফাইটার টাইফুনের রয়েছে গভীর শিকড়। তবে সামনে কি হতে যাচ্ছে সেটা সময়ই বলে দেবে। সমরাস্ত্র কেনা মানে এই নয় যে টাকা দিলাম আর কিনে ফেললাম। এর সাথে সরকারি, অভ্যন্তরীণ নীতি, বিদেশ নীতি, অর্থনীতি সব জড়িয়ে পড়ে। কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাইট চালুর শর্ত হিসেবে মার্কিন যুদ্ধবিমান, অ্যাপাচি হেলিকপ্টার ও বোয়িং থেকে এয়ারক্রাফট কেনার কথা বলে থাকে, তাহলে মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর বহু উদাহরণ তো আমাদের আশেপাশে আছেই। সেই 2013 সাল থেকে বিমান কর্তৃপক্ষ, বাংলাদেশ সিভিল এভিয়েশন ও বাংলাদেশ সরকার আদা জল খেয়ে লেগেছে আমেরিকায় ফ্লাইট চালুর জন্য। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আফ্রিকার দেশগুলো আমেরিকায় ফ্লাইট অপারেট করতে পারছে। অন্যদিকে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়াকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমেরিকায় ফ্লাইট চালুর ক্ষেত্রে। তার মানে কি থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামো আফ্রিকার দেশগুলোর থেকেও দুর্বল? এটা নিশ্চয়ই হাস্যকর একটা দাবি, তবে আমেরিকা সবই পারে।
বাংলাদেশের এমআরসিএ নিয়ে যারা ক্রমাগত প্রশ্ন তুলে যাচ্ছেন তাদের জানা উচিত এমআরসিএ কেবলমাত্র যুদ্ধ বিমান নয়, এটা একটা সিস্টেম। একটা সিস্টেমকে দাঁড় করাতে যেমন পারিপার্শ্বিক অনেক কিছুই গড়ে নিতে হয়, তেমনি বাংলাদেশের এমআরসিএ অ্যাটাক হেলিকপ্টার এগুলোকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে অনেক কিছুর প্রয়োজন হবে। সরকার বা সামরিক বাহিনী কেউই এক্ষেত্রে বসে নেই, সবাই কাজ করে যাচ্ছে সমান তালে। এখন দেখা যাক কোন জায়গা থেকে এমআরসিএ আসে। তবে ভিডিওর থাম্বনেইলের মতো আমিও আশাবাদী। এয়ারফোর্সের আপকামিং প্রকিউরমেন্ট স্পেশালি এমআরসিএ নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। সো হোয়াট নাও? আজকের মতো এখানেই শেষ করছি। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন এবং দেশকে ভালোবাসুন, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন।